আমরা পৃথিবীকে আপাতভাবে কি ধরি, এটা গোলক। তাহলে মনে করো যে আমাদের এই পৃথিবীর সারফেসের উপরে এক জায়গা থেকে যদি আমরা কি করি, মাটি খনন করা শুরু করি, বা যখন আমাদের এই যে এখন হচ্ছে সাবমার্সেবল দেখতেছো যেগুলো পাইপ দেওয়া হয়, তাহলে এইভাবে যদি আমরা পাইপ দিয়ে পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশে পুরোপুরি একদম ড্রিল করার চিন্তা ভাবনা করি বা চেষ্টা করি, তাহলে কি হবে? যদিও এটা বাস্তবপক্ষে সম্ভব না, এখন মনে করি আমরা ধরে নিলাম ম্যাথমেটিক্যালি যে কোনোভাবে আমরা কি করছি, আমাদের পৃথিবীর একদম এক পাশ থেকে আরেক পাশে সোজা একদম কেন্দ্রের মাঝখান দিয়ে একটা ছিদ্র বা সুড়ঙ্গ করে ফেলছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে পৃথিবীর মাঝখান দিয়ে আমরা এটা কি করছি, সুড়ঙ্গ করছি। এখন এই সুড়ঙ্গ পথে যদি আমরা কি করি, এখান থেকে একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে একটা বস্তুকে পৃথিবীর এই সুড়ঙ্গ করার পরে এখান থেকে মনে করো ছেড়ে দিলাম, বা আমরা সুড়ঙ্গ না করে মনে করো যে আমরা একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ততে পাইপ দিয়ে ড্রিল করতে করতে চলে গেছি, এখন পাইপের এই মাথায় একটা বস্তু ছেড়ে দিব। তাহলে এখানে কি ঘটবে? এই বস্তুটা কি যে কেন্দ্রে গিয়ে আটকে যাবে, নাকি এই পাশ থেকে নিচে পড়ে যাবে, কি হবে? খুবই একটা ইন্টারেস্টিং টপিকস, খুবই একটা আমাদের দারুণ বিষয়। তাহলে আমরা দেখি কি হয়, ম্যাথমেটিক্যালি যাচাই করি। এখন মনে করো যে আমরা জানি কোনো বস্তু কি হয়, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাওয়ার প্রবণতা কি, যে পৃথিবী গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বস্তুকে নিচের দিকে টানছে, তাই প্রাথমিক পর্যায়ে এ অবশ্যই কি হবে, পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে। তাহলে আমরা এখন দেখো, যেহেতু আমাদের টানেলের মাঝখান দিয়ে পড়তেছে ফ্রিভাবে, মুক্তভাবে, কোনো বাধা নাই, তাহলে তার প্রতিনিয়ত কি হবে, আস্তে আস্তে বেগের মান বাড়তে থাকবে। তাহলে যখন যে এদিকে পড়বে আস্তে আস্তে বেগের মান বাড়তে থাকবে। আবার আমরা কি জানি যে আমরা যদি পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে আস্তে আস্তে কেন্দ্রের দিকে যাইতে থাকি, তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি হয়, আস্তে আস্তে হ্রাস পায়। হ্রাস পেয়ে গেলে তাহলে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা আবার আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এর বেগটা আস্তে আস্তে বাড়ছে, আর পৃথিবীর যে আকর্ষণ বল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এক সময় এসে যদি আমরা পৃথিবীর কেন্দ্রের কথা ভাবি, ধরে দিলাম যে এটা আমাদের সেন্টার, পৃথিবীর কেন্দ্র। তাহলে কেন্দ্রে আসলে কি হবে, কেন্দ্রে গেলে তো জি এর মান 0, তাহলে আমাদের বস্তু যখন কেন্দ্রে আসবে তখন সে মাঝখানে চলে আসছে, এই সময় তার বেগ অনেক বেড়ে যাবে, কিন্তু তাহলে বেগ বাড়তে বাড়তে যথেষ্ট বেগ থাকবে, কিন্তু এখানে গিয়ে বল 0 হয়ে যাবে, তার উপর কোনো বল ক্রিয়া করবে না। এখন বল যেহেতু নাই, তাহলে মনে হতে বস্তুটাকে এখানে থামবে কিনা। তাহলে একটা বস্তুকে আমরা ফেলে দিছি, তার বেগ বাড়তেছে, বাড়তে বাড়তে পৃথিবীর আকর্ষণ 0 হয়ে গেছে। অ্যান্ড পৃথিবীর আকর্ষণ 0 হলেও কোনো বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, আর তার যদি আগে থেকে বেগ থাকে, তাহলে কি সে থামে? আমরা কি জানি, সে ওই একই বেগে সমবেগে চলা শুরু করার চেষ্টা করবে বা চলতে থাকবে। ফলে এখানে যেহেতু সে আসলে বেগের মান অনেক থাকে, তার মধ্যে বেগ থাকে এবং বল 0 হয়ে যায়, তাহলে বল 0 হলে তার বেগ থাকলে সেই বস্তু কিন্তু এখানে স্থির হবে না, সে ওই সমবেগ নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি হয়, তাহলে এই কেন্দ্রে কিন্তু এসে থামবে না। এটা আমরা ডিসিশন নিতে পারলাম যে বস্তু কেন্দ্রে থামবে না, কারণ কেন্দ্রে কোনো বল নাই। বস্তুকে থামাতে হলে আমাদের অন্তত বাধাদানকারী একটা বল দরকার, তাহলে কেন্দ্রে বাধা দেওয়ার মতো কোনো বল নাই। সো বস্তুর বেগ যেহেতু আস্তে আস্তে বাড়তেছিল, সেই বেগের কারণে বস্তু কি করবে, কেন্দ্রে গিয়ে না থেমে আরও কেন্দ্র থেকে দূরে যাবে, দূরে আস্তে আস্তে চলে আসবে। এখন দেখো, যখন এই বস্তুটা কেন্দ্র ক্রস করে মনে সাপোজ চলে আসতেছে, তার যাওয়ার দিক এইদিকে, কেন্দ্র ক্রস করে এইদিকে যাচ্ছে, এখন কি করবে, যে বস্তু পৃথিবীর কেন্দ্র, পৃথিবীতে কেন্দ্রে বল 0 ছিল, বেগের কারণে সে এদিকে যাওয়া শুরু করছে। এখন এখানে যখন শুরু করবে তখন আবার কি করবে, পৃথিবী কেন্দ্রের দিকে আবার কি টানা শুরু করবে না? তাহলে এফ এদিকে কাজ করবে, এদিকে আছে ভি, বস্তু যাচ্ছে এদিকে, কিন্তু আমাদের পৃথিবী তখন তাকে পিছনের দিকে টানবে। এখন এই বস্তুর উপরে কি বল কাজ করবে, তাহলে এই বলটা আমাদের কি হবে, বাধাদানকারী বল হিসেবে কাজ করবে। তাহলে এই বাধাদানকারী বলের কারণে এর বেগ কি হবে, আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে এখানে বেগ কিন্তু সবচেয়ে বেশি ছিল, এই পয়েন্টে ক্রস করার পর থেকেই তো আমাদের উপরের দিকে একটা বল চালু হয়ে যাবে। ফলে বলের কি হবে, তার কিন্তু আবার কি হবে, আমাদের এটা বাধাদানকারী বল হিসেবে কাজ করবে, তাই তার বেগ আস্তে আস্তে কমে যাবে। বেগ কমতে কমতে যখন একদম এই পয়েন্টে আসবে, একদম লাস্ট পয়েন্টে চলে আসছে, তাহলে এখানে এসে তার বেগ কিন্তু 0 হয়ে যাবে। তাহলে বেগ আমাদের এদিক থেকে কমতে ছিল, তাহলে বেগ কমতে কমতে এখানে এসে বেগ 0 হয়ে যাবে। তাহলে প্রথমে মনে করো যে আমরা বলি যে এখানে বেগ ছিল 0, বেগ এদিকে বাড়তেছিল, বাড়তে বাড়তে এখানে এসে কিন্তু বেগ ভি ম্যাক্সিমাম হয়েছিল, এখানে বেগ ছিল সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে পৃথিবীর কেন্দ্রে বেগ এসে একদম সর্বোচ্চ হয়েছিল, তারপরে আবার বেগ কমতে কমতে এখানে এসে বেগ 0 হয়ে গেছে। এখন এই পয়েন্টে এসে বেগ 0 হয়ে গেছে, তাহলে কি এখান থেকে এসে পড়ে যাবে নাকি কি হবে? এখন দেখো, এই পয়েন্টে এসে বেগ 0 হয়ে গেছে, কিন্তু এই পয়েন্টে আমরা পৃথিবীর পৃষ্ঠে আমরা কি জানি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 9.8 সবচাইতে হাইস্ট। তাহলে যখন এখানে চলে আসছে তখন তার উপরের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, এর উপরে কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম বল কাজ করছে একটা কেন্দ্রের দিকে, এন্ড বেগ 0, আর অন্যদিকে যে তার উপরে একটা বল প্রয়োগ করছে, তাহলে কি হবে, বস্তু যদি বেগ 0 থাকে, 0 হয়ে যায়, আর তার উপরে যদি তার বিপরীত দিকে বল কাজ করে, তাহলে ওই বলের কারণে সে আবার কি করবে, পুনরায় এদিকে যাওয়া শুরু করবে। তখন আবার বস্তু কিন্তু এখান থেকে পুনরায় এইদিকে বেগ প্রাপ্ত হবে। ঠিক আছে, তখন আবার সে এদিকে যাওয়া শুরু করবে আস্তে আস্তে, তাহলে আবার তার বেগ আস্তে আস্তে বাড়বে, যে যদি বল কাজ করতেছে এতে বল বাড়বে, তার বেগ বাড়তে বাড়তে এখানে এসে হাইস্ট হবে, তারপরে আবার যখন এদিকে যাবে, তখন আবার এদিকে যখন যাওয়া থাকবে তখন আবার এদিকে বলটা কাজ করবে,
তখন আবার এই সময় এসে বেগ জিরো হয়ে যাবে, আবার এদিকে কাজ করবে, আবার এদিকে নামবে, এইভাবে কিন্তু ওঠানামা করবে। তার মানে আসলে যদি আমরা এখানে আরো বলি, তাহলে এটা আমাদের এই জায়গায় বেগটা ম্যাক্সিমাম, তাহলে এখানে ভি জিরো থাকছে, আবার এখানে সে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখন সে কি করবে, শুধুমাত্র এইভাবে উপর নিচে ওঠানামা করবে। ঠিক আছে, যেটা আমাদের কি ছিল, যে সরলসন্ধিত গতি আমরা পড়ছিলাম না, ঠিক এখন খেয়াল করে দেখো যে সরলসন্ধিত গতি বা পেন্ডুলাম নয়, এবার যদি আমরা পেন্ডুলামের কথাই যদি বলি, তাহলে পেন্ডুলামের বিস্তারের শেষে বেগ জিরো হয়, সাম্য অবস্থায় বেগ বাড়ে, আবার কমতে কমতে জিরো হয়, আবার বেগ বাড়ে, আবার জিরো হয়। তাহলে এখানে কিন্তু সেই ঘটনাই ঘটতেছে, বেগ জিরো ছিল, বেগ বাড়ছে, বাড়তে বাড়তে হাইস্ট হয়েছে, তারপরে আবার কমে জিরো হয়ে গেছে, আবার বেগ বাড়ছে, হাইস্ট হয়েছে, আবার কমছে। তাহলে সাম্য অবস্থায় বেগ বেশি হচ্ছে, কমছে, তাহলে এটা কিন্তু জাস্ট আমাদের একদম সেম টু সেম সরলসন্ধিত গতির মতো কি হবে, উপর নিচে ওঠানামা করতে থাকবে এবং এর গতিটা সরলসন্ধিত গতি হবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমরা বলি যে টানের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি সুড়ঙ্গ করে একটি বস্তু ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা কি হবে, অপর পাশ দিয়ে পড়বে না, কারণ এখানে আসা মাত্রই সে আবার উপরের দিকে আসা শুরু করবে। ফলে বস্তুটা আমরা কি বলবো, যে কি ঘটবে, তাহলে কি ঘটবে, তাহলে আমাদের কনক্লুশন কি হবে, তাহলে এখানে কি ঘটবে, তাহলে আমরা বলি যে বস্তুটি সরল সন্ধিত গতিপ্রাপ্ত হবে। তাহলে বস্তুটা কি হবে, সরল সন্ধিত গতিপ্রাপ্ত হবে এবং তার গতিপথটা কি হবে, সে এই একদম সোজা সরল রেখা স্ট্রেট বরাবর উঠবে নামবে উঠবে নামবে এভাবে চলবে। তাহলে সে কি করবে, সরল রেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে সে এই টানেলের মধ্য দিয়ে সরল রেখা বরাবর সরল সুন্দর গতিতে ওঠানামা করতে থাকবে, এই পাশ দিয়েও পড়বে না, ওই পাশ দিয়েও পড়বে না, কোথাও থামবেও না, সারা জীবন ধরে এইভাবে চলতেই থাকবে। যতদিন গ্র্যাভিটেশনাল ফোর্স আছে ততদিন এইভাবে চলতেই থাকবে। যদি আমরা বাহ্যিকভাবে আর কোনো বল এখানে না দিই, এটা একবার তুমি ছাড়িয়ে দিবা, সারা জীবন ধরে চলতে থাকবে। ওকে, এখন আসি যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে আমরা কি জানি, তার একটা নির্দিষ্ট পর্যায়কাল থাকে। তাহলে সে ঠিক আছে, এখান থেকে যেহেতু এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে, শেষ প্রান্তে তো পৌঁছাচ্ছে, না পড়ুক, তাহলে আমরা যদি বলা হয় এই পাশ থেকে এই পাশে আসতে তার কত সময় লাগবে, তাহলে এখন যদি আমরা সময়ের মানটা হিসাব করতে চাই, তাহলে যে কোনো সরল সন্ধিত গতির পর্যায়কালের সূত্র আমরা কি জানি, তাহলে পর্যায়কাল টি ইজ ইকাল টু, পর্যায়কালের টি এর সূত্র 2π√m/k। তাহলে যে কোনো সরল সন্ধিত গতির পর্যায়কাল আমরা কি করতে পারি, এই সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, পর্যায়কাল মানে কি, এইখান থেকে শুরু করে এখানে যাবে, আবার এখানে ফিরে আসবে, এই টোটালটা মিলে কিন্তু পর্যায়কাল। তাই শুধু এক পাশ থেকে অপর পাশে যাওয়ার কথা যদি বলি, তার টাইম কত হবে, এই পর্যায়কালের অর্ধেক। তাহলে এই পর্যায়কাল মানে যাওয়া প্লাস আসা। ঠিক আছে, তাহলে এই যে এই টাইম, পর্যায়কাল মানে যাওয়া প্লাস আসা, তাহলে শুধু যেতে টাইম লাগবে, তাহলে শুধু যাওয়ার ক্ষেত্রে টাইম লাগবে কত, অতএব শুধু অপর পাশে যাওয়ার সময়, তাহলে অপর পাশে যেতে সময়, তাহলে এক পাশ থেকে অপর পাশে যেতে কত সময় লাগবে, সেই সময়ের মান হবে এই পর্যায়কাল বাই 2। তার পর্যায়কাল যা হবে, এই গতির পর্যায়কাল যা হবে, তার অর্ধেক সময় লাগবে শুধু এক পাশ থেকে আরেক পাশে যাইতে, আর গিয়ে ফিরে আসলে টোটাল পর্যায়কাল। এখন আমরা এই পর্যায়কাল তাহলে কিভাবে নির্ণয় করবো, পর্যায়কাল যদি নির্ণয় করতে পারি, তার অর্ধেক করে দিলে আমরা কি পাবো, টাইমটা পেয়ে যাবো, যে এক পাশ থেকে আরেক পাশে যেতে কত টাইম লাগছে। তাহলে আমরা আসি যে এর পর্যায়কাল কিভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা এখান থেকে একটু দেখি। তাহলে আমরা এত কিছু দরকার নেই, আমরা এগুলো একটু মুছে ক্লিয়ার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পর্যায়কাল কিভাবে নির্ণয় করব সেটা আসি। এটা আমাদের পৃথিবীর সেন্টার, এখন আমরা ধরলাম বস্তুটা এখান থেকে পড়তে পড়তে কোনো এক সময় এই পয়েন্টে আছে। ওকে, তাহলে এই পয়েন্টে বস্তুটা আছে, এখান থেকে যে দূরত্ব, আমরা দূরত্বটা ধরে নিই যে পৃথিবীর কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, যেই পয়েন্টে আমরা হিসাবটা করতেছি, বস্তু এখান থেকে এখানে যে আছে, এই দূরত্বের মানটা মনে করো যে সাপোজ এক্স। ওকে, তাহলে এই দূরত্বের মান আমরা ধরে নিলাম এক্স দূরত্বে আছে, তাহলে কেন্দ্র থেকে এক্স পরিমাণ দূরত্বে বস্তুটা আছে। ওই মুহূর্তে আমরা হিসাব করে দেখব তার গতির রাশিমালা কেমন আসে। এখন দেখো যে আমরা জানি যে কোনো বস্তু যখন পর্যাবৃত্ত গতি সরল সন্ধিত গতিতে থাকে, তখন সর্বদাই তার উপরে একটা বল ক্রিয়াশীল থাকে, যাকে আমরা প্রত্যয়ী বল বলে থাকি। তাহলে এইখানে বস্তুটা যখন আছে, তার আমরা কি হচ্ছে, এইদিকে একটা ফোর্স লাভ করছে এফ। ঠিক আছে, তাহলে আমরা সরল সন্ধিত গতির শর্ত কি ছিল, যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে যে এফটা কাজ করে, সেই এফ কে ইন্টু এক্স, এটা তার সাম্য অবস্থা। এই যে মিডল পয়েন্টের সাম্য অবস্থা ধরে আমরা বিস্তারের মতো তুলবে বলছিলাম, তাহলে এটা সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থাকে দূরত্ব যদি এক্স হয়, তাহলে সেই এক্স হলে এফ এর মানটা কে এক্স এর সমান হয়। আমরা এখানে মাইনাস অত দরকার নাই, তাহলে এফ সমান কে এক্স। ঠিক আছে, তাহলে এফ এর মান, আর এফটা কত, এই এফটা এখানে আমাদের কি গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া তার অন্য কোনো ফোর্স নাই,
তার মানে এই যে এফ, তাহলে এই এফ এর মানটা আবার তার কি হবে মহাকর্ষ বলের সমান। তাহলে ওই পয়েন্টে মহাকর্ষ বল কত হবে? তাহলে এই পয়েন্টে যদি আমরা মহাকর্ষ বল বের করতে চাই তাহলে আমাদের এই পয়েন্টের জি জানা লাগবে। তাহলে আমরা ধরলাম যে এই পয়েন্টে জি এর মান জি প্রাইম আর পৃষ্ঠেতে জি এর মান ছিল জি। তাহলে ওই পয়েন্টে জি এর মান যদি জি প্রাইম হয় তাহলে ওই পয়েন্টে মহাকর্ষ বলের মানটা কত? তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে মহাকর্ষ বলের মান হবে এম ইন্টু জি প্রাইম, এটা সমান সমান কে এক্স। ওকে, এখন জি প্রাইম, তাহলে আমরা জানি কি পৃথিবী যখন আমরা মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে আমরা পড়ে থাকি যে যখন মাটি ঘুরে নিচের দিকে নামতে থাকি তখন পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে মনে করো আমরা এটুকে যদি ডি ধরি, তাহলে এই ডি পরিমাণ নিচে যদি নেমে আসি তাহলে ডি পরিমাণ নিচে জি এর মান কত সেটা আমরা একটু সাইডে দেখাই যে জি প্রাইম ইজিক্যাল টু সূত্র কত 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। ওকে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা অভ্যন্তরের দিকে যাই তাহলে ডি পরিমাণ অভ্যন্তরে গেলে সেই পয়েন্টে জি এর মান হবে এই ইকুয়েশন থেকে আমরা বের করবো যেখানে শুধু জি মানে পৃষ্ঠের জি। তাহলে এটা করে দেখো কত আসে আর, তাহলে আর মাইনাস ডি ইন্টু জি। আর এই আর মাইনাস ডি মানে আসলে এখানে কতটুকু টোটাল আর থেকে যদি আমরা ডিটা বাদ দিই সেটাই এক্স না, তার মানে আমাদের কিন্তু এটা এক্স বাই আর ইন্টু জি। তাহলে সরাসরি আমরা এটা প্রকাশ করে লিখতে পারি যে যখন আমাদের কেন্দ্র থেকে দূরত্ব দিয়ে দিলে এক্স বাই আর ইন্টু জি আর পৃষ্ঠ থেকে দূরত্ব দিয়ে থাকলে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের মেইনলি জি এরই সূত্র। তাহলে আমরা চাইলে ডিরেক্ট এটা বসাতে পারতাম কিন্তু তোমরা তাদের অনেকে যদি এটা যেহেতু প্রচলিত না তাই তোমার জানা না থাকলে আমরা একটু দেখাই দিলাম। তাহলে জি প্রাইমের মান কত আসবে এক্স বাই আর ইন্টু জি। তাহলে এখানে আমাদের এম ইন্টু এক্স বাই আর ইন্টু জি সমান সমান কে ইন্টু এক্স। তাহলে এখান থেকে দুই পাশ থেকে এক্স আর এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আসে দেখো যে এক্স আর এক্স চলে গেল আমাদের, তাহলে ওখানে আছে কি এম বাই কে। তাহলে এখান থেকে যদি আমরা এম আর কে এর অনুপাত বের করি তাহলে এটা ওই পাশে গেলে উল্টাই যাবে। তাহলে এখান থেকে আমরা এম বাই কে এর মানটা পাচ্ছি কত আর বাই জি। তাহলে এম বাই কে এর মান কত আসলো আর বাই জি। তাহলে এখানে যদি আমরা এম বাই কে এর মান বসাই দিই, সো এম বাই কে এর মান আমরা যদি বসাই দিলে টি এর যে ইকুয়েশনটা আসছে কত দেখো যেখানে এম বাই কে এর মান কত আসছে আর বাই জি। তাহলে অতএব টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার আর বাই সি। এইভাবে আমরা কি করতে পারবো এই পর্যায়বৃত্ত গতির আমরা সহজসন্ধ গতির তার পর্যায়কাল বের করতে পারবো। তাহলে টি ইজ ইকাল 2 পাই রুট ওভার আর বাই সি হবে তার এই টোটাল পর্যায়কাল এই পাশ থেকে ওই পাশে গিয়ে ফিরে আসার টাইম। আর শুধুমাত্র এক পাশে যাওয়ার টাইম কথা বললে তার অর্ধেক। ঠিক আছে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হয় আর এর মান আমরা জানি আর 9.8 যদি জি এর মান বসাই দিয়ে তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাবো। তাহলে তুমি এখানে আর এর মান যদি আমরা 6.4 ইন্টু 10⁶ আর জি এর মান 9.8 যদি এখানে বসাই দিই তাহলে আমরা টি এর একটা ভ্যালু পাবো, তা আমরা পর্যায়কাল পেয়ে যাবো। ওকে, তাহলে পৃথিবীর ভিতরে যে সুড়ঙ্গ কাটা হয় এটা। এখন এখানে আমাদের লাস্টে আসো আরেকটা আমরা মডেল মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যদি আমরা সুড়ঙ্গটা একদম পৃথিবীর একদম কেন্দ্রের মাঝখান দিয়ে না করে পৃথিবীর যে কোনো এক পাশ দিয়ে যদি এই বরাবরও সুড়ঙ্গ করতাম, ঠিক আছে, করে এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিতাম এখানে যদি আসতো তাহলেও কিন্তু একদম পর্যায়কালের মান এই সেম হতো। মনে হতে পারে এটা তো অনেক বড় পথ আর এটা ছোট পথ, তারপরেও কিন্তু কি হবে পর্যায়কালের মান সেম থাকবে। তাহলে পৃথিবীর যে কোনো ব্যাস বরাবর বা যে কোনো জ্যা বরাবর এক পাশ থেকে আরেক পাশে যদি টানেল করা হয় সেই টানেল দিয়ে কোনো বস্তু এক পাশ থেকে আরেক পাশে আসতে সবসময় এই পরিমাণ পর্যায়কাল হবে। সো যদি পরীক্ষায় মানে টানেল যদি তোমাকে একদম খারাপভাবে না দিয়ে বাঁকাভাবে দেয় তারপরে অঙ্কের জন্য সূত্র তুমি এটা ইউজ করবা পর্যায়কাল 2 পাই রুট ওভার আর বাই জি। আর যদি তার প্রমাণ বের করতে বলে তখন তুমি সেই একটা নির্দিষ্ট পয়েন্ট সাম্যাবস্থায় একটা পয়েন্ট ধরে নিয়ে এখানে এফ সমান কি এক্স দেখায় ওই পয়েন্টে জি বের করে তুলনা করে বসাই দিবা, সেম সূত্রই আসবে। আশা করি যে আমরা বুঝতে পারছো যে পৃথিবীর সুড়ঙ্গ একদম কেন্দ্রের মাঝখান দিয়ে যদি আমরা সুড়ঙ্গ করে কোনো বস্তুকে ছেড়ে দিই তার গতির প্রকৃতি কী হবে তার পর্যায়কাল কী হবে সেগুলো আমরা কীভাবে নির্ণয় করবো A to Z বেসিক সহ। এরপরে আর কখনো আশা করি সমস্যা হবে না।